গ্রাফিতি সম্পর্কে আমার আগে তেমন ধারণা ছিল না, এবং যখন ধারণাটি জন্ম নিল তখন আমার মনে হচ্ছিল যে এটা মধ্যে কোনো অন্যায় কাজ। কিরকম, আমি প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে যাই 92 সালে। তখন দেখি কিছু ছেলেরা, ইয়াং ছেলেরা কিছু আঁকি ঝুঁকি দেয় দেওয়ালের মধ্যে। এটা আবার কিছুক্ষণ পরে পুলিশ হিসেবে আমার বলতে থাকে। আমি জাস্ট কিছু রেখার টান দেখি, কিন্তু এর কোনো অন্তর্নিহিত মর্মার্থ আছে কিনা সেটা আমি মোটেও বুঝতে পারিনি। অনেকে জিজ্ঞাসা করেছে, তারাও কিছু বলে না। ছেলেগুলো এটা করে, দেওয়ালে দেওয়ালে দেয়, যার এরকম আঁকি ঝুঁকি দেয়, এই কারণে পুলিশ এসে এটা আবার বুঝে দেয়। এটাই তখন এই একটা কনসেপ্ট আমার মধ্যে ছিল। আমি এর বাইরে আর এর ব্যাপারে কিছু জানতাম। তবে এখন যেটা মনে হয়েছে যে এটি একটি অসাধারণ চিত্রকর্ম, এবং সেটার প্রতিফলন দেখলাম এই দুনিয়া কাঁপানো যে গণ অভ্যুত্থান, বিপ্লব, যেটাই বলি, তারপরে এর যারা নায়ক মহানায়করা, তাদের তত্ত্বাবধানে ঢাকা শহরের দেওয়ালে দেওয়ালে এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের দেওয়ালে এই গ্রাফিতির যে চিত্রাঙ্কন যেটা দেখেছি, সেটাতে আমার মনে হয়েছে এটা একটা অসাধারণ চিত্রকর্ম, অসাধারণ একটি আর্ট। আমার বাউসাথী সেই কথাটি মনে পড়েছে যে যে কোনো শিল্পকর্ম যদি জনগণের বিপক্ষে যায় সেটি আরো ধ্বংস আনতে পারে। তার শিল্পমান যতই উঁচু থাকুক না, আর যদি জনগণের পক্ষে থাকে তাহলে সেটি প্রচন্ড উপকার করতে পারে। এই কারণে শিল্প, সাহিত্য তথা সাংস্কৃতিক কর্মীরা হচ্ছে যে কোনো গণ আন্দোলনের অগ্রবাহিনী, এটা তার কথা। আমি এই গ্রাফিতি দেখে বাউসাথীর সেই কথাটি আমাকে মনে করিয়ে দিয়েছে, এবং আমার মনে হচ্ছে আসলেই তাই। যখন একটি নতুন শৈলী এই আন্দোলনটা শুরু হলো, প্রথমে বুঝতে পারিনি যে এটা কত দূর যাবে। আমরা বেশ উসকুস করছি, আমরা কি করব, আমরা সমর্থন দিচ্ছি, বলছি যে ছাত্রদের এই কোটা বিরোধী আন্দোলনে সমর্থন আছে। এবং আমি শেষ দিন যেদিন গ্রেপ্তার হই এই প্রেস ক্লাব থেকে, তার 1-2 দিন আগে ওই যে কথাটি এখানে সবাই বলেছেন, তার প্রথম শব্দ নিয়ে এসছে বৈষম্য বিরোধী ছাত্ররা। এই আন্দোলনের অনেক অন্যান্য আগের আন্দোলন চাইতে যে মডেল, এর ডাইমেনশন যে একবারে সম্পূর্ণ ভিন্ন, সেটা তাদের বিভিন্ন কর্মসূচির মধ্যেই আমরা টের পেয়েছি। তারা বললো কমপ্লিট শাটডাউন। তা আমাকে দল থেকে বলা হলো যে ইমিডিয়েট একটা প্রেস কনফারেন্স করে এটা দলের পক্ষ থেকে সমর্থন দেওয়া। সমর্থন দিলাম, এবং সেটাও অনেকটা ভার্চুয়ালি সবাইকে ডেকে, এখানে অনেক সাংবাদিক এখানে রয়েছেন, সেই ভার্চুয়াল সেই সংবাদ সম্মেলনে আমরা এটাকে সমর্থন দিলাম। তারপরে তাদের কর্মসূচি লক্ষ্য করছি, আমাদের কর্মসূচি 19 জুলাই আমরা প্রেস ক্লাবের সামনে একটা তাদের সমর্থনে এখানে একটা বিক্ষোভ মিছিল বা একটা সভা করছি। তো আমি সবকিছু টের পেয়ে মনে করলাম যে আমি একটু আগে থেকে ঢুকে যাই, কারণ ওই সময়ের পরিস্থিতি কি হয় বলা মুশকিল। তো আমি কারণ 12টা, 12:30 থেকে শুক্রবার আমি এখানে এসে ঢোকার চেষ্টা করছি। মানিক মিয়া এই ভিডিওতে দেখি যে সেখানে একটি গণনাটক বা এই ধরনের পথনাটকের মতো কিছু একটা হচ্ছে, কিন্তু আসতে ভয় পাচ্ছিলাম কাছাকাছি যে এটা আওয়ামী লীগের কিছু। কারণ দূর দূর দিয়ে দেখি যে হাতের মধ্যে ধারালো অস্ত্র এবং প্রকাশ্যে বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিল করছে তারা। যাই হোক, একটা মোটরসাইকেলের পেছনে কোন রকম উঠে এসে যখন কাছাকাছি দেখলাম যে লেখা আছে গণতন্ত্র মুক্তি নয়। তো আমি যে মোটরসাইকেল চালাচ্ছে এটা নিশ্চয়ই কোনো গণতন্ত্রের পক্ষের তারা এটা করছে, দেখেছি সত্যি তাই। আরো কিছু লেখা আছে, তারা একটা পথনাটক করার চেষ্টা করছে। দাঁড়িয়ে আমি কিছু সেখানে কথা বললাম মিডিয়ার সামনে, বেশ কিছু মিডিয়া ছিল, কথা বলে প্রেস ক্লাবের দিকে আসতে শুরু করলাম। কারণ বাজারের সামনে দিকে আরেকটি বড় মিছিল, রামদা, হাইসা, ধারালো অস্ত্র, পাশাপাশি তো আছে অন্যান্য আগ্নেয়াস্ত্র আছে। যাই হোক, কোন রকমের মুখ টুক ঢেকে কেটে কুটে এর সামনে আসলাম। প্রেস ক্লাবের সামনে এসে ভিতরে যখন ঢুকলাম, ঢোকার পর সিনিয়র সাংবাদিক ছিলেন মানিক ভাই সহ আমাকে একেবারে ভিতরে, যেখানে সাংবাদিক কারাটি সাংবাদিকদের যেখানে আড্ডা মারেন, ওইখানটা আমাকে নিয়ে যে বসালেন, চা খাওয়ালেন। এমন সময় দেখি
কিছুক্ষণ পর 5-6 মিনিট পর দেখি যে একেবারে বুটের শব্দে চারিদিকে মুখরিত দেখি এবং ভিতরে ঢুকে আমাকে আপনাকে যেতে হবে 50-60 জন বলুন আমরা রমনা থানা থেকে এসেছি। জাস্ট কয়েক মিনিট আগে বিশাল বোমাবাজি, বিরাট গোলমাল, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেড দিয়ে সম্ভবত এটা নুরুদের কোনো একটা প্রোগ্রাম চলছিল পল্টনের মোড়ে, ওটা ভেঙে দিই। এরপরে এই ঘটনা নিয়ে যাচ্ছে। যাই হোক, সেখানে যেভাবে নিয়ে গেছে সেটা অনেকেই দেখেছেন, আমি ওটা বলবো। কিন্তু আমার কাছে বিস্ময়কর মনে হয়েছে যে প্রেস ক্লাবটা ছিল সবসময় গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম অথবা বিরোধী দলের রাজনীতির একটা আশ্রয়স্থল, সেটা দেখলাম অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি। আমার মনে হয়েছে সেই সময় যারা প্রেস ক্লাবের কর্তৃপক্ষ ছিলেন তারা খুব দ্রুত গতিতে খবর দিয়ে এখানে আমাকে দ্রুত ধরে নিয়ে যাওয়া যায় সেই ব্যবস্থাই করেছেন। সরকারের সাথে কথা বলতে যাতে বিকেলে বিএনপির কর্মসূচিটা না হয়। তো এই ছিল আপনার সামগ্রিক পরিস্থিতি। তবে এই রাজনীতির কথা আসতে আমি এই কথাগুলো এখানে উল্লেখ করলাম যেতে আমাকে একটু এই ঘটনার কথা অবতারণা করতে হলো। তো যখন আমরা বেরিয়ে আসবো তার একদিন আগে পর্যন্ত আমরা রিমান্ড দিচ্ছি, 9 দিন টানা রিমান্ড। এর আগে 2015 সালে 15 দিন একটানা ছিলাম, 35 দিন একটানা ছিলাম, আর এবারে 9 দিন একটানা রিমান্ড। আরো আমাদের অনেক নেতা কর্মীরা ছিল। কিন্তু যেদিন 2 কি 3 তারিখে দেখি পুলিশ একটু ভালো ব্যবহার করছে, তখন মনে হলো যে বোধহয় হাসিনা আর থাকবে না, 4 তারিখে রিমান্ড থাকা অবস্থায় আমাদের কোর্টে নিয়ে আসবো এবং কোর্ট থেকে কারাগারে কারফিউ চলছে। যাক, সেটি একটি অন্য ঘটনা। তো আমার কাছে যেটা মনে হয়েছে, যে কোনো আন্দোলনের সফলতার উপর সফলতা নির্ভর করে তাদের সাংস্কৃতিক কর্মীরা, অর্থাৎ এই অগ্রবাহিনীরা কেমন করছে। এবং আমার এবারও মনে হয়েছে, 71 সালের ঘটনা সম্পূর্ণ মনে না থাকলেও কিছু তো মনে আছে। 5-6 এ পড়ি, তখন তো অনেক ঘটনা চোখের সামনে দেখেছি কিভাবে আপনার হারমোনিয়াম, আগে তো প্রভাত ফেরিগুলোতে পিছনের দিকে গলায় হারমোনিয়াম ছিল না, এবং 69, 70, 71 সালের 21শে ফেব্রুয়ারি গুলোতেও দেখেছি যে স্বাধীনতার গান হচ্ছে, 21শে ফেব্রুয়ারির গান হচ্ছে, পিছনে হারমোনিয়াম বাজাতো আর মৃদু স্বরে গান গাইতে গাইতে শহীদ মিনারের দিকে যেত বা ওই অসহযোগ আন্দোলনের কর্মসূচি। তো এবারও আমার কাছে মনে হয়েছে যে যারা এই গ্রাফিতির এই কাজটি করেছেন, অসাধারণ এই কাজটি করেছেন যে ছেলেরা, যে মনের উদ্যম নিয়ে, আমার হচ্ছে এই কারণেই আন্দোলন সফল হয়েছে। যে ব্যাপক আন্দোলনে কোন সাংস্কৃতিক কর্মকাণ্ড থাকে না, শিল্প সাহিত্যের অবদান থাকে না, সেটা কখনোই সফল হয় না। এবং বিপ্লব দীর্ঘজীবী হয়, বেঁচে থাকে যে তার পিছনে একটা সাংস্কৃতিক প্রাণ থাকে। এই প্রাণের কারণেই সেটা বেঁচে থাকে, যেটা বিভিন্ন একজন বিপ্লবীর কথা থেকে আমি বললাম, পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রেই সেটা ঘটেছে। সিভিল ওয়ারের সময় যদি আপনার যে গন অফ দ্য উইং যে উপন্যাসের উপর ভিত্তি করে রচনা করা হয়েছে, অথবা আমরা যদি দেখি যে সমস্ত বিপ্লবের কোন হয় পরবর্তীতে সাহিত্যে বিরাট অবদান রেখেছে, অথবা সেই সমকালীন সময়ে তাদের গান, তাদের উপন্যাস, তাদের লেখনী বিরাট অবদান রেখেছে। যদি রাশিয়ার বিপলে মাইকোভস্কি, অস্ত্রোভস্কি, গোর্কির জন্ম না হতো, তাহলে কমপক্ষে 70 বছর সমাজতন্ত্র টিকত না। এইরকম বিশ্বমাপের কবি সাহিত্যিকদের জন্ম হয়েছিল বলেই এটা টিকে থেকেছে। পরবর্তীতে যারা এই বিপ্লবের নায়ক ছিলেন বা যারা পরে কন্টিনিউ করেছেন, তাদের বহু ভুল ত্রুটির কারণে এবং মানুষের যে স্বাধীনতা, নাগরিক স্বাধীনতা, এগুলো নিয়ে কোনো ভ্রান্তি তাদের মধ্যে থাকতে পারে, যার কারণে পরে এরা টিকাতে পারে। কিন্তু আমার এই ফরাসি বিপ্লব আজও তো পৃথিবীর পথপ্রদর্শক, কিন্তু সেখানে লা মিজারেবলের মতো উপন্যাস, আরো কত উপন্যাস, কবিতা ওটা দিয়ে তৈরি হয়েছে। তো আমার মনে হয় রাজীবের এই যে অবদান, যে কাজটি করেছে, আজকে সেটাকে সে একটা গ্রন্থের আকারে নিয়ে এসে এটা দ্রুত সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। তো এই জন্য যে
যে কন্ট্রিবিউশনটা রেখেছে বৈষম্যবিরোধী ছেলেরা, তাদের চিন্তা চেতনা থেকে কেউ আমরা বলেছি বলে আমার ধারণা, অন্য কেউ বলতে পারে, কিন্তু তারা যে কাজটি করেছে এটা একটা বিশাল অবদান। আমাকে অনেকেই বলেছিলেন, যেমন শেখ হাসিনা আছেন, যে আপনাদের করি লেখক কবি সাহিত্যিক, আমাদের তো আপনার মানে আন্দোলনের পক্ষে আর দেখেন ওদের জাফর ইকবাল আছে, তারপরে কত কি মুন্তাসির মামুন, এই সে দেখুন, মানে নাৎসিদেরও কিন্তু বা ফ্যাসিস্টদেরও কিন্তু কবি সাহিত্যিক থাকে এবং বড় মাপের থাকে, কিন্তু ন্যায়ের বিচারে মানবিকতার বিচারে কি এইটা আমার ইতিহাস নির্ধারণ করে। এজরা বাউন্ডের মতো বিখ্যাত কবি এবং যার পত্রিকা পোয়েট্রি, যেখানে একটি কবিতা ছাপলে পরে সে মানে পৃথিবী বিখ্যাত কবি হয়ে যায়, কি আমেরিকা কি ইংল্যান্ডে। আপনার টি.এস. এলিয়ট বলেন, তারপরে ইয়েটস বলেন, যারা গর্ববোধ করতো এজরা বাউন্ডের পোয়েট্রি পত্রিকায় তার একটা কবিতা ছাপা হলে পরে, সেই এজরা বাউন্ড সাপোর্ট করেছেন হিটলারকে, নাৎসিকে করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, এবং তারা একটা বয়ানও তৈরি করে। যেমন শফিক ভাই বলছিলেন যে আওয়ামী ঘরানার লোকরা যে বয়ান তৈরি করে, ফ্যাসিস্টরা যে বয়ান তৈরি করে, এরকম ওই ওনাদের পক্ষে, হিটলারের পক্ষে বা মুসলিমের পক্ষে যে কবি সাহিত্যিকরা ছিল তারাও বয়ান তৈরি করেছিলেন। আপনার এজরা বাউন্ড বয়ান তৈরি করেছেন যে ইউরোপ এখন ঝঞ্ঝা বিক্ষিপ্ত বিভেদে একেবারে পরিপূর্ণ, এখানে একজন শক্ত ডিক্টেটর দরকার, এই কারণে হিটলারকে সমর্থন করেছে। এবং আমেরিকা থেকে অনেক কবি সাহিত্যিক হিটলারের সাথে দেখা করতে এসেছে ওই সময়, যে সাদাদের মধ্যে একটা দরকার, একজন ডিক্টেটর দরকার। তো এটা তো হয়েছে পৃথিবীতে, কিন্তু তার মানে এই নয় যে ওইটাই সত্য। এজরা বাউন্ড সমর্থন করেছেন, অথবা গুন্ডার গ্রাস তার মৃদু সমর্থন ছিল, তিনি তার স্বেচ্ছাসেবক বাহিনীতে কিছুদিন সদস্য ছিলেন, যেটা পরবর্তীতে জানা গেল। তো এরা ছিলেন বলেই যে ওইটা সত্য তা তো না, মানবতার ইতিহাস, মানবিক সাম্যের ইতিহাস প্রমাণিত যে হিটলার মানবতার ভয়ঙ্কর ক্ষতি করে গিয়েছে। মানুষের বিরুদ্ধে একটি দর্শন দাঁড় করাতে গিয়ে যে রক্ত ঝরিয়েছে, যে নির্মমতা করেছে, এটা কখনোই প্রত্যাবর্তন হবে না। তা আমিও সেটা বলি যে আজকে যারা এই বিপ্লবের সাথে সম্পর্ক, আমরা পরস্পরের অনেক বিষয়ে সমালোচনা থাকবে। আমি এর আগেও বলেছি, অন্তর্বর্তীকালীন সরকারের নানা কাজ দিয়ে আমরা সমালোচনা করব, আমরা কথা বলবো, কিন্তু তারপরেও ডক্টর ইউনূসকে আমরা ব্যর্থ হতে দেব না। কারণ তিনি যে কথাটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন কয়েকদিন আগে, যে উনি বলেন এই রক্ত ঝরা আন্দোলনের মধ্যে দিয়ে সরকার, হ্যাঁ, কনস্ট্রাকটিভ সমালোচনা যাতে হয়। আমরা যে সমালোচনা করছি, আবার পাশাপাশি থেকে বসে একসাথে আমরা কথাও বলছি, মানে আপনার ডেমোক্রেটিক কালচারে এটাই হবে। একই পার্লামেন্টে, একই কংগ্রেসে বিরোধী দল থেকে সরকারি দল থেকে গণতন্ত্র তার বিবর্তনের মধ্যে দিয়ে আজকের যে রূপ পেয়েছে, সেটা তো তাই। বিরোধী দল সরকারি দল পাশাপাশি বসবে, কিন্তু একে অপরের সমালোচনা করবে। এখন আমরা কথা বলছি, ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে কথা বলছি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সমালোচনা করছি, কিন্তু এটা করার পর মনের মধ্যে এই ভয়টি নেই যে আমি গুম হয়ে যাব, বা আমাকে ধরে নিয়ে গিয়ে বা বাসা থেকে আমার স্ত্রীর কাছ থেকে ধরে নিয়ে গিয়ে আমি ক্রস ফায়ারের শিকার হব, সেই ভয়টি তো নেই। কমপক্ষে ওই জায়গা থেকে তো আমরা মুক্তি পেয়েছি, ওইটুকু বিশ্বাস তো আমরা নিতে পারছি। সুতরাং একটি গণতান্ত্রিক পরিবেশ থাকলে পরে সেখানে অনেক কিছুই সম্ভব। আপনার কি বলে যে সাহিত্য, শিল্প, বিজ্ঞান প্রত্যেকটি বিকাশ হওয়া সম্ভব। আপনার রাশিয়াতে বিপ্লব হয়েছে, কিন্তু আপনার এক ধরনের সেখানে আমি বলবো যে সীমাবদ্ধতা ছিল। সীমাবদ্ধ থাকার কারণে পৃথিবীর যারা মুক্ত মানা কবি সাহিত্যিক বিজ্ঞানী বা গুণীজনরা, এরা হচ্ছে নিজেদের যে চিন্তার স্বাধীনতার জায়গা খুঁজে, তারা একেবারে স্রোতের মতো আমেরিকার দিকে ছুটে গেছে। ফলে আপনার 1945 থেকে পরবর্তী পর্যায় পর্যন্ত আজকে পর্যন্ত আপনার জ্ঞান বিজ্ঞানের চর্চা যেটা মার্কিন যুক্তরাষ্ট্র অথবা গণতান্ত্রিক বিষয় যেটা হয়েছে, অন্যান্য যেখানে একদলীয় শাসন, কর্তৃত্ববাদের শাসন, সেখানে হয়তো অন্যভাবে নানাভাবে কিছুটা এগিয়েছে, কিন্তু এদের মতো করে এগোতে পারে। এবং নাগরিক স্বাধীনতা যেখানে নিশ্চিত হবে, যেখানে সেই নিশ্চয়তাটুকু থাকবে, সেখানে অনেক কিছুই করা সম্ভব। এমনকি সবচেয়ে যে দুর্ভিক্ষের কথা এখানে আলোচনা
সেই দুর্ভিক্ষও আপনার মোকাবেলা করা যায়, নিরসন করা যায়, দুর্ভিক্ষে ঠেকানো যায় আপনার যেখানে নাগরিক স্বাধীনতা নিশ্চিত আছে, তথ্যের অবাধ প্রবাহ, সেটাও তো আপনার গবেষণার দ্বারা প্রমাণিত হয়েছে। অমর্ত্য সেন সেই প্রমাণ করে রেখেছেন। কিন্তু আমার অবাক লাগে, এই কথা বলে আমি শেষ করবো, যে আমার অবাক লাগে যে ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশে এমন নির্লজ্জের মতো মিডিয়া, কিছু সাংবাদিক ওই একই ধরনের বয়ান তৈরি করছে। শেখ হাসিনা যেমন করেছেন, সে এক ফ্যাসিস্টের পক্ষ অবলম্বন করে বয়ান করেছে, এবং তাদের মনে হচ্ছে অনেক দিনের গুপ্তধন তারা যেটা মানে সঞ্চয় করেছে, সেই গুপ্তধন যেন হাত ছাড়া হয়ে গেছে। সেই গুপ্তধনের উপর মনে হচ্ছে যে একটা দানব কোথায় শুয়ে আছে, তাদের কথা একটা অরাজকতা তৈরির প্রচেষ্টা চালাচ্ছে, এবং সেটা চালাতে গিয়ে যে প্রতিক্রিয়া হচ্ছে, সেই প্রতিক্রিয়া আপনার পক্ষে অবস্থান নিচ্ছে ভারতের পলিসিটা। এটা অদ্ভুত ব্যাপার। আজকে এখানে আপনাদের এখানে আসার সময় দেখলাম একজন ওই কি বলে গাজীপুরের মেয়র, সে তার বক্তব্য সবাই টিভিতে দেখাচ্ছে যে আমাদেরকে যদি রাজনীতি করতে না দেওয়া হয়, আমাদের যদি কর্মসূচি পালন করতে না দেওয়া হয়, তাহলে কেউ শান্তিতে থাকতে পারবে না, অর্থাৎ হত্যার হুমকি দিচ্ছে। এই সাহসটা কে দিচ্ছে? সেই সাহসটা দিচ্ছে আপনার পার্শ্ববর্তী দেশ থেকে শেখ হাসিনা উস্কানি দিচ্ছে এবং তাকে সাপোর্ট করছে তাদের পলিসি। এটা তো বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ, ভয়ঙ্কর রকমের হস্তক্ষেপ। এটা একটা স্বাধীন গণতান্ত্রিক দেশের উপর আরেকটি স্বাধীন রাষ্ট্র, এটা তো চরমভাবে আন্তর্জাতিক রীতি নীতি সমস্ত কিছু লঙ্ঘন করে এই কাজটি করছে। একটা মেয়র যার ব্যাকগ্রাউন্ড হচ্ছে, সে না কোনো ভালো কলেজ, ইউনিভার্সিটি বা কোথাকার ছাত্র ছিল, ছাত্র আদৌ ছিল কোনো জানি না, তাকে মেয়র বানানো হয়েছে। সেখানকার জুট ব্যবসা, টুট ব্যবসা, একটা মাফিয়া তন্ত্রের মধ্যে মেয়র হয়েছে, এবং সে এই কি বলে যে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের উপর গুলি চালাতে মোটরসাইকেল নিয়ে সে ঝাঁপিয়ে পড়েছিল। সে এখন প্রতিনিধিত্ব করছে সেগুলো, এই ধরনের মাফিয়া টাইপের একজন ব্যক্তি। এটা তো একটি ভয়াবহ। যাই হোক, আমাদেরকেও সবাইকে গণতান্ত্রিক শক্তির সপক্ষের লোকজনদেরকে সতর্ক পদক্ষেপ রাখতে হবে। কোন নৈরাজ্যের কারণে কেউ যাতে কোনো সুযোগ না দিতে পারে, কারণ এটাও মনে রাখতে হবে প্রতি বিপ্লব কিন্তু উকি ঝুঁকি মানে সবসময়। এই উকি ঝুঁকি যাতে দিতে না পারে। পৃথিবী আমাদের কাছে দৃষ্টান্ত আছে। আমরা কি বলে ব্রিটেনের বিপ্লব দেখেছি, সেখানে রাজা চার্লসের ছেলে আবার সে রাজা হয়েছে শুধুমাত্র কিছু ভুলের কারণে। ফ্রান্সের যে বিপ্লব হলো, যে লুই 16 যার গিলোটিনাইজড হলো, তার ছেলেও একবার প্রত্যাবর্তন করেছে শুধুমাত্র ভুলের কারণে। আমাদের কাছে মানে বিভিন্ন রাষ্ট্রের বিপ্লবের পরবর্তী যে ভুলগুলো, সেটা যেন না হয়, সেটা দেখলে পরে আর কখনোই প্রতি বিপ্লব এখানে হবে না। আমরা গণতন্ত্রের রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাব, এবং দেশ বিরোধী, গণতন্ত্র বিরোধী এবং আমাদের সার্বভৌমত্ব বিরোধী, আমাদের ইতিহাস, সংস্কৃতি, আবহমান বাংলার যা কিছু আছে, সেইটার চর্চা, অনুশীলন এবং সেটিকে নিয়ে আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা কখনোই অন্যের হস্তক্ষেপকে মেনে নেব। এইভাবেই এগোতে হবে। আমি রাজীবকে ধন্যবাদ জানাই এই ধরনের একটি অসাধারণ কাজ করার জন্য, এবং আমি আশা করি তার হাত দিয়ে আরো এই ধরনের কাজ আমরা পাবো, এবং আমরা আমাদের এই যে আমাদের বিপ্লব, আমাদের যে এই যে গণতন্ত্রের আকুতি মানে ফলে যে আজকের যে পরিবর্তন, এই পরিবর্তনটা আমাদের কি বলে যে সংরক্ষণ করতে হবে নানা কাজের মধ্যে।